এবারে নৈহাটি ব্রাত্যজনের এই যে উৎসব, এর একটা মস্ত বড় পাওনা হচ্ছে উৎপল দত্তের দুটো পুরনো কিংবদন্তি প্রতিম নাটক, সেই দুটোকে ফিরে আবার দেখতে পাবো। এই নাটক দুটো এমনিতে বহু অ্যামেচার দল অভিনয় করে থাকে, বিভিন্ন সময় অভিনয় করেছে, কিন্তু এত বড় মাপের প্রযোজনা, যেটা উৎপল দত্তের প্রযোজনার বৈশিষ্ট্য, যে খুবই বড় মাপে একটা লার্জার দ্যান লাইফ মাপে সেটা বানানো, সেটা কিন্তু যে দুটি দল সম্প্রতি করেছে, একটা হচ্ছে নৈহাটি নাট্য সমন্বয়, নৈহাটি ব্রাত্যজনেরই সিস্টার কনসার্ন নৈহাটি নাট্য সমন্বয়, তারা করেছে ফেরারি ফৌজ, যে নাটক উৎপলবাবু করেছিলেন একেবারে ৬০ দশকের গোড়ায়। এবং এই নাটক মিনার্ভার যে বিগ হিট তিনটে নাটক, তার একটি মিনার্ভাতে উৎপল যুগ বলা হয়, যেটা প্রথম শুরু হয়েছিল মিনার্ভায় যে নাটকটি দিয়ে, অঙ্গার, তারপরে এই ফেরারি ফৌজ এবং এরপরে কল্লোল। এই অঙ্গার, ফেরারি ফৌজ এবং কল্লোল ছিল উৎপলের বেস্ট ট্রিলজি তার লিটল থিয়েটার গ্রুপ পর্যায়ে। সেই নাটককে নৈহাটি নাট্য সমন্বয়ে পরিবেশন করেছে দেবাশিস রায়ের নির্দেশনায়। আর অন্যদিকে তিনের তলোয়ার, যে নাটক দিয়ে উৎপলবাবুর এলটিজি ছেড়ে এসে পিএলটি তৈরি করার সূচনা পর্ব, একেবারে দ্বিতীয় নাটক টিনের তলোয়ার, সেই টিনের তলোয়ার মুখোমুখি শ্যামবাজারের দল, তারা মঞ্চস্থ করেছে সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায়। উৎপল দত্তের এই দুটি নাটকই ক্লাসিক নাটক, এবং এটা আমাদের দর্শকদের কাছে একটা খুব মস্ত বড় পাওনা যে সেই দুটো নাটককে কিন্তু এই সময়ের দুজন খুবই গুরুত্বপূর্ণ পরিচালক, মানে এই মুহূর্তে বাংলা থিয়েটারের সেরা ৫ জন পরিচালকের দুজন, সুমন মুখোপাধ্যায় এবং দেবাশিস রায়, তারা এটা মঞ্চায়ন করেছে। মঞ্চায়ন করবার সময় যেটা দেখার মতো বিষয়, সেটা হচ্ছে যে তারা কিন্তু নাটকগুলোকে একদম নতুন চেহারায় উপস্থাপিত করেছে। ফেরারি ফৌজ যেভাবে অভিনীত হতো, ফেরারি ফৌজের মঞ্চ করেছিলেন নির্মল গুহ রায়, যিনি সেই সময় মঞ্চ স্থাপত্যের ক্ষেত্রে একটা খুব বড় নাম ছিলেন। অঙ্গারে কয়লা খনি ডুবে যাওয়া, যেটা খুবই বিখ্যাত হয়েছিল সেই সময়, এবং এলটিজি তখন সবে মিনার্ভায় থিয়েটার করতে গেছে, কিন্তু অন্য সমস্ত পেশাদার থিয়েটার হাউসকে হার মানিয়ে দিয়ে বক্স অফিসে ১ নম্বর জায়গায় গিয়েছিল অঙ্গার। কারণ অঙ্গারে নির্মল গুহ রায়ের মঞ্চ পরিকল্পনা এবং তাপস সেনের আলোয় একটা ম্যাজিক তৈরি হতো। সেই ম্যাজিকটা হচ্ছে যে পুরো খনিটা ডুবে যায়। এইটার একটা কৌতূহলের জের ছিল যে ফেরারি ফৌজের সময় কী করবে। তার কিছুদিন আগে, তার কয়েক বছর আগে, ব্রিজ অন দ্য রিভার কোয়াই, হলিউডের বিখ্যাত সিনেমা মুক্তি পেয়েছিল, এবং নির্মল গুহ রায় খানিকটা সেইটার আদলে এই নাটকের শেষে যেটা করতেন, সেটা হচ্ছে নাটকের শেষ হয় একটি ব্রিজের ওপর, একটা বন্দর শহরে, সেই ব্রিজটাকে পুরো উনি ভেঙে ফেলতেন। এটাও একটা ম্যাজিক হতো। ৩টের সময় ব্রিজটা ভেঙে পড়তো, আবার 6:30টার সময় যখন লোকে ঢুকতো নাটক দেখতে, তখন দেখতো ওই 3টের সময় ভেঙে পড়া ব্রিজটা কি এক ম্যাজিকে আবার জুড়ে একেবারে অবিকল সেরকম হয়ে গেছে। আমি এরকম বহু দর্শককে জানি, আমার পরিবারেই একজন ছিলেন, যিনি এইটা দেখার জন্যে 3টে এবং 6:30টার টিকিট একসঙ্গে কেটে দেখেছিলেন। এই যে ম্যাজিকটা, দেবাশিস কিন্তু এখানে ওই ব্রিজটাকে ওইভাবে ভাঙে। দেবাশিস যেটা করেছে সেটা হচ্ছে আধুনিক মঞ্চ স্থাপত্য দিয়ে একেবারে অন্যরকম একটা দৃশ্যপট সাজিয়েছে, যেখানেও খুব সহজভাবে বাঁশ এবং চট দিয়ে এবং কতগুলো টেবিল দিয়ে মঞ্চটাকে তৈরি করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজটা কিভাবে তৈরি হচ্ছে, কতগুলো টেবিল, তার সঙ্গে কতগুলো বেঞ্চি, দুটো চেয়ার, এগুলো জুড়ে 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 ব্রিজটা আমরা দেখলাম চোখের ওপরে তৈরি হয়ে গেল, এবং জায়গা মতো আবার সেই ব্রিজটাকে আবার খুব দ্রুত ডিসমেল্ট করে ভেঙে ফেলা। কিন্তু এই যে নতুন ফেরারি ফৌজ, এই প্রযোজনার যে অভিনবত্ব, সেটা হচ্ছে যে এই প্রযোজনাতে দেবাশিস যেটা করেছে, দৃশ্যগুলোকে অদ্ভুতভাবে মিলিয়ে দিয়েছে। এবং সাধারণত আমরা থিয়েটার যেভাবে দেখতে অভ্যস্ত, যেটা উৎপলবাবুর নাটকেও ছিল, যে একটা দৃশ্য শেষ হতো, অন্য দৃশ্য আরম্ভ হতো, এখানে প্রায় সিনেমার আঙ্গিকে দেবাশিস আমরা দেখি যে একটা দৃশ্য থেকে অভিনেতারা অন্য দৃশ্যে ঢুকে যাচ্ছেন, এবং
আগের দৃশ্যের অভিনেতারা তারা পুরো সেটটাকে শিফট করে পরের দৃশ্যের জন্য সাজিয়ে দিচ্ছে, সেখানে পরের দৃশ্যের অভিনেতারা ঢুকে পড়ছে, দুটো দৃশ্যের অভিনেতাদের মিক্সিংয়ের মধ্যে দিয়ে পরের দৃশ্যটা শুরু হচ্ছে। এটা কিন্তু থিয়েটারে একটা সত্যিই অভিনব ব্যাপার, এবং যারা দেখেননি আমি তাদেরকে অনুরোধ করব যে এটা দেখবার জন্য, যেটা একদম সম্পূর্ণ একটা নতুন টেকনিকও ব্যবহার করছে। এবং আমরা থিয়েটারের সেট সাধারণভাবে যেগুলো দেখে অভ্যস্ত, দেওয়াল, বেড়া, কিউবিকল, এগুলোকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ও যেটা করেছে কিছু চট এবং সেগুলো ছেঁড়া চট, তার ভেতর দিয়ে মঞ্চের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এই চটগুলোকেও সাজিয়ে সাজিয়ে কিন্তু একটা নতুন দৃশ্যের আঙ্গিক তৈরি করেছে, যেখান থেকে আমরা মঞ্চের বিভিন্ন অঞ্চলকে প্রয়োজন মতো উন্মুক্ত দেখছি, আবার প্রয়োজন মতো খুব দ্রুত ঢাকা পড়ে যেতেও দেখছি। ঠিক একইভাবে টিনের তলোয়ারের যে মঞ্চ ভাবনা যেভাবে সুমন মুখোপাধ্যায় এনেছেন, সেখানে হয়তো টিনের তলোয়ারের মূল যে নাটক, যার পেছনে একটা বড় মঞ্চের আদল থাকতো, সেই স্ট্রাকচারটা ব্যবহার করেছেন, কিন্তু সুমনের অভিনবত্ব যে প্রয়োজনীয়, যে মূল টিনের তলোয়ারের প্রয়োজনায় দ্বিতীয় স্তরের যে মঞ্চ, অর্থাৎ টিনের তলোয়ার যেহেতু থিয়েটার উইদিন থিয়েটার, এই উইদিন থিয়েটারটা, ভেতরের থিয়েটারটা হতো মঞ্চের সঙ্গে একই লেয়ার, পেছনে আর একটা প্রসেনিয়ামের ফ্রেম করা থাকে। কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে দ্বিতীয় থিয়েটারের যেটা, সেটা আলাদা করে এলিভেটেড করা হয়েছে, অনেক উঁচু আর একটা মঞ্চ বানানো হয়েছে স্টেজের মধ্যে। ফলে যখন পর্দাটা খুলছে তখন দর্শক কিন্তু আসলে দুটো মঞ্চ দেখতে পাচ্ছে, একটা সাধারণ তলের মঞ্চ আর একটা তার থেকে আরেকটু উপরিতলের আর একটা মঞ্চ। এবং সেই মঞ্চে কাপ্তেনবাবুর দল তারা অভিনয় করছে, প্রয়োজন মতো সেটা সাজঘর হয়ে যাচ্ছে, কখনো আবার সেইটার ওপর বিকৃষ্ণদা উঠে শঙ্করীর সঙ্গে তার যে ইন্টারাকশন সেগুলো চালাচ্ছে। অর্থাৎ গোটা নাটকটার মধ্যে কখন কোন নাটকটা ঢুকে যাচ্ছে, ভেতরের নাটকটা আর বাইরের নাটকটা, এইটা ধরা কিন্তু সত্যিই খুব মুশকিল। এবং এটা একটা মানে অসম্ভব মসৃণ মেলবন্ধনে সুমন এটা তৈরি করছে। এবং দ্বিতীয় যে কথাটা বলব সেটা হচ্ছে সম্পাদন। উৎপল দত্তের নাটককে অবিকৃত রেখে সুমন মুখোপাধ্যায় যেভাবে সেটিকে সম্পাদনা করেছেন, আমি বিস্তারিত আলোচনায় যাব না, আপনারা দেখুন না। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে যে উৎপল দত্তের নাটকে, মূল নাটকে কিন্তু কেন কাপ্তেনবাবু শেষ দৃশ্যে বদলে যান, তিনি শতবার একাদশী করতে করতে কেন তিতুমির করেন, সেটার ব্যাখ্যা কিন্তু খুব পরিষ্কারভাবে নাটকে ছিল। এখানে সুমন কিন্তু কোনো নতুন শব্দ যোগ না করে ওই নাটকের মধ্যে থেকেই একটি চরিত্রকে এমনভাবে বের করে এনেছে যে দর্শক বুঝতে পারে কাপ্তেনবাবুর এই যে পরিবর্তন, সেটা কখনোই অলিক কিছু নয়, বা সেটা নিছক ইচ্ছা পূরণের ঢঙেও হয়, সেটা হয় যে তার একটা নির্দিষ্ট কারণ আছে। কী সে কারণ, সেটা আপনারা নাটক দেখে জানবেন, আমি বলে দেবো না, কারণ সেটাই নাটক দেখার রোমাঞ্চ। এবং নাটক এই জন্যে বেঁচে থাকে যে নাটক প্রতি মুহূর্তে বদলে বদলে যায়। শেক্সপিয়ার যে এত বছর ধরে জীবন্ত রয়েছেন তার কারণ, আপনারা এখন যদি ব্রডওয়েতে যান বা এখন যদি ব্রিটিশ থিয়েটারে যান, আপনারা দেখবেন যে শেক্সপিয়ারকে করা হচ্ছে কিন্তু সম্পূর্ণ নতুন আঙ্গিক। সবসময় তাকে সমকালের সঙ্গে মিলিয়ে সাবভার্স করা হচ্ছে তা নয়, ক্লাসিক রেখেই করা হচ্ছে, কিন্তু তার দৃশ্যপট বদলে যাচ্ছে, তার উপস্থাপনা আঙ্গিক বদলে যাচ্ছে, অভিনয় কৌশল বদলে যাচ্ছে, সমস্ত কিছু বদলে যাচ্ছে। এবং সেই জন্য কিন্তু শেক্সপিয়ার 550 বছর ধরে জীবন্ত রয়েছে। এটা অত্যন্ত আনন্দের কথা। আর নতুন প্রজন্মের যারা পরিচালক, সুমন মুখোপাধ্যায় উৎপল দত্তের পরের প্রজন্মের পরিচালক, দেবাশিস রায় সুমন মুখোপাধ্যায়েরও একটু পরের, একেবারে পরের প্রজন্ম না হলেও আধ প্রজন্ম পরের হলেও পরিচালক। ফলে এটা অত্যন্ত আনন্দের কথা যে সুমন মুখোপাধ্যায় বা দেবাশিস রায়ের মতো পরিচালকেরা, পরের প্রজন্মের পরিচালকেরা নতুনভাবে উৎপল দত্ত করছে। এবং আমার ধারণা এটার মধ্যে দিয়ে উৎপল দত্ত নতুনভাবে ব্যাখ্যা হবে। এই দুটি প্রযোজনা অবশ্যই